নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি একটা শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি। তবে যখন আমরা নতুন শাড়ি পরি একবার পরার পর কেউই কিন্তু সেই শাড়ি ধুয়ে দিই না। অনেক সময় দেখবেন ভারী কাজ করা, অনেক সময় জরির কাজ করা থাকে, সেই সকল শাড়ি যদি ধুয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় শাড়িগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, খুব বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না। তবে শাড়ি পরার পর অনেক সময় ঘেমে যায় বা যদি কোনো খাবার দাবার লেগে যায় বা অনেক সময় দেখা যায় শাড়ির মধ্যে নানা ব্যাকটেরিয়া বা জীবাণুও থেকে যায়, যার কারণে আমরা কি করি, কিছুক্ষণ দেখবেন শাড়িগুলো রোদ্রের মধ্যে রেখে দিই। তবে ডাইরেক্ট যদি আমরা এইভাবে হ্যাঙ্গারের সাহায্যে রোদ্রে রেখে দিই শাড়ির কালারটা অনেক সময় নষ্ট হয়ে যায়। যখনই আপনারা শাড়ি বা অন্যান্য জামা কাপড় রোদ্রে রাখবেন, কিভাবে রাখলে আপনাদের শাড়ি বা জামা কাপড়ের কোনো রকমের কালারটা নষ্টও হবে না, নোংরা বসবে না, এমনকি খুব ভালো মতো আপনারা রোদ্রে দিতে পারবেন। আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো গেঞ্জি। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এরকম ফেটে যাওয়া, কালার চলে যাওয়া গেঞ্জি থাকে, যেগুলো হয়তো আমরা অনেক সময় পোছাপোছির কাজে লাগিয়ে দিই বা কখনো কখনো ফেলে দিই। তবে আপনারা একবার কিন্তু এইভাবে করেও কাজে লাগিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি গেঞ্জিটাকে হ্যাঙ্গারের মধ্যে এভাবে পরিয়ে দিয়েছি, আর পুরো শাড়িটা কিন্তু এইভাবে করে কভারের মতো হয়ে যাবে। এইভাবে করে আপনারা ডাইরেক্ট রোদ্রের মধ্যে দিয়েও দিতে পারেন। তবে যদি মনে হয় যে গেঞ্জিটা নিচের সাইড থেকে অনেকটাই ঝুলে রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, গেঞ্জিটা একটু মুড়িয়ে নেবেন, তারপর দুটো সেফটি পিন দিয়ে নিচের সাইড থেকে আটকে দেবেন। এইভাবে করে আপনারা যদি রোদ্রের মধ্যে শাড়ি বা জামা কাপড় রোদ্রে দেন তাহলে কি হবে, দেখবেন ডাইরেক্ট রোদটা কিন্তু আপনাদের শাড়ি বা জামা কাপড়ের মধ্যে লাগবে না, কালারটাও নষ্ট হবে না, নোংরা বসবে না, আর খুব ভালো মতো কিন্তু আপনারা রোদ্রেও রাখতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। অনেক সময় দেখবেন কাজের তাড়াহুড়ো থাকলে আমাদের গরম অবস্থাতেই কিন্তু ডিমের খোসা ছাড়াতে হয়। অনেকে আমরা ডিমের মধ্যে জল দিয়ে যদি খোসা ছাড়াই দেখবেন অনেক সময় ডিমগুলো কিন্তু ভেঙে যায়। আর হাত দিয়ে যদি গরম অবস্থায় ডিমের খোসা ছাড়াতে যায় সেক্ষেত্রে আমাদের হাতের মধ্যে গরম লেগে যায়, পুড়ে যায়। তবে আপনারা কিভাবে সহজেই ডিমের খোসা ছাড়াবেন, আমি এখানে একটা পাত্র নিয়েছি। এবার এই যে ডিমগুলো রয়েছে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট। আপনারা ছোট্ট থালারও ব্যবহার করতে পারেন। তারপর এভাবে হাত দিয়ে হালকাভাবে ঝাঁকিয়ে নেবেন। এরকম করলেই দেখবেন ডিমের যে খোসাগুলো থাকবে সেগুলো কিন্তু সহজেই ছেড়ে যাবে। আর সামান্য যদি খোসা ডিমের মধ্যে লেগে থাকে সেটা যদি আপনারা হাত দিয়ে একটু এরকম করে নেন তাহলেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি ডিমের খোসা ছাড়াই তাহলে খোসাগুলোও ভালোভাবে ছাড়বে, হাতের মধ্যেও কিন্তু গরম লাগবে না। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের কন্টেনারের মধ্যে কেক, বিস্কুট, কুকিজ এই ধরনের জিনিস নিয়ে আসা হয়ে থাকে। তবে এই কন্টেনারগুলো কিন্তু আমরা কেউই আর কোনো কাজে ব্যবহার করি না, হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের কন্টেনার রয়েছে তাহলে কিন্তু ভুল করেও ফেলবেন না। আমি এখানে নিয়েছি একটা স্কেচ পেন, আপনারা চাইলে মার্কার পেনেরও ব্যবহার করতে পারেন। এইভাবে করে আমি গোল করে চিহ্ন করে নিচ্ছি 4টে। তবে আপনাদের যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার না করলেও হবে। এবার নিয়ে নিয়েছি এখানে একটা তার আমি গরম করে, এই গরম তারটা দিয়ে যে চিহ্নগুলো করে রেখেছি তার মধ্যে এইভাবে করে আমি গোল করে কেটে নেব। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তবে আপনারা চাইলে এখানে কিন্তু ছুরি বা কাঁচির সাহায্যেও এইভাবে করে কেটে নিতে পারেন। আমি গোল করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে চৌকো করেও কাটতে পারেন। তবে একদম যে সুন্দর করতে হবে তা কিন্তু নয়, তবে এক সাইডে যাতে সমান হয় সেটাকে লক্ষ্য রাখতে হবে। নিয়ে নিয়েছি ডবল সাইজের টেপের টুকরো, দুটোই আমি এই কন্টেনারের উল্টো সাইডে লাগিয়ে দিয়েছি। কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলোকে তুলে নিয়েছি। এবার আমি এটাকে আমাদের যে ওয়াশ বেসিন রয়েছে তার দেওয়ালের সাইডে লাগিয়ে দেব। এটা আপনারা চাইলে কিচেনের দেওয়ালের মধ্যেও কিন্তু এইভাবে করে লাগিয়ে দিতে পারেন। কি কাজে এটা আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ব্রাশগুলো আমি কি করব, এই কন্টেনারের ভেতরে যে ছিদ্রগুলো করে রেখেছি তার মধ্যে আমি এইভাবে করে হ্যাং করে দেব।
আমরা দেখবেন আমাদের ব্রাশগুলো রাখার জন্য কোনো না কোনো র্যাক বা স্ট্যান্ডের ব্যবহার করে থাকি। তো এইভাবে যদি আমরা এই কন্টেনারটাকে ব্যবহার করতে পারি তাহলে কি হবে, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, তাছাড়াও আমাদের ব্রাশের মধ্যে কোনো রকমের পোকামাকড়ও বসবে না। এইভাবে করে আমি কিন্তু কোলগেটটাকেও রেখে দিলাম। তবে আপনারা যদি কিচেনে ব্যবহার করেন সেক্ষেত্রে এর ভেতরে কিন্তু চামচগুলো রাখতে পারেন। আর এইভাবে যদি আমরা আমাদের বাড়ির ছোটোখাটো জিনিসপত্র রেখে দিই এই কন্টেনারের মধ্যে তাহলে দেখবেন দেখতেও সুন্দর লাগবে, গোছানোও থাকবে, তাছাড়াও আমাদের জিনিসটাও কিন্তু খারাপ হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি একটা এলইডি লাইট। এই ধরনের এলইডি লাইট আমরা কিন্তু কম বেশি অনেকেই বাড়িতে ব্যবহার করে থাকি। তবে যখন দেখবেন এই লাইটগুলো কিচেনে আমরা জ্বালিয়ে থাকি এইভাবে করে তেল চিটে হয়ে যায়, নোংরা হয়ে যায়, যার কারণে এই লাইটের আলোটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় না। আর এই লাইটগুলো আমরা জল দিয়েও পরিষ্কার করতে পারি না, খারাপ হয়ে যেতে পারে। তো আপনারা নিয়ে নেবেন বডি স্প্রে বা পারফিউম। আমি কিছুটা বডি স্প্রে এইভাবে করে স্প্রে করে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো। এইভাবে করে হালকাভাবে যদি আপনারা ঘষে নেন তাহলেই দেখবেন এই লাইটের মধ্যে যে তেল চিটে থাকে, নোংরা থাকে, সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। তারপর যখন আপনারা এই লাইটগুলো জ্বালাবেন দেখবেন আলোটা কিন্তু একদম পরিষ্কারভাবেই বোঝা যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি শসা। শসা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। অনেক সময় শসা আমরা স্যালাড হিসাবেও খেয়ে থাকি। তবে যখনই আমরা শসা কাটি এইভাবে করে সাইডের কিছুটা অংশ দেখবেন কেটে বাদ দিয়ে দিই। তারপর কি করি, শসাটা কিন্তু একটু ঘষে নিই যাতে করে তেতো ভাব না লাগে। তবে এইভাবে ঘষে নেওয়ার পরেও অনেক সময় দেখা যায় শসা কিন্তু তেতো লাগে। তবে যখনই আপনারা এইভাবে শসা কাটবেন কি করবেন, নিয়ে নেবেন লবণ, একদম সামান্য পরিমাণের লবণ। আপনারা শসার কাটার অংশটাতে এইভাবে করে দিয়ে আঙুল দিয়ে ঘষে দেবেন। এইভাবে করে আপনারা 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। যদি শসার মধ্যে কোনো তেতো ভাব থাকে সেটা দেখবেন লবণ দেওয়ার কারণে কিন্তু সেই তেতো ভাবটা কেটে যাবে। তো উল্টো সাইডেও আমি এইভাবে আঙুলের সাহায্যে ঘষে দিলাম। তবে আপনারা চাইলে শসার টুকরোটা দিয়েও কিন্তু এইভাবে করে ঘষে দিতে পারেন। এইভাবে 5 মিনিট রাখবেন। তারপর কি করবেন, শসার যে সাইডের অংশটা রয়েছে এইভাবে কেটে বাদ দিয়ে দেবেন। তারপর নিজেদের পছন্দ অনুযায়ী শসাটা কাটবেন। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি। আলু আমরা কম বেশি অনেকেই কিন্তু ভেজে থাকি। তবে আলু ভাজতে দেখবেন অনেকটাই পরিমাণের তেল লাগে। তবে যখনই আপনারা আলু ভাজবেন কিভাবে ভাজলে আলুটা খুব কম তেলের মধ্যে ভেজে নিতে পারবেন তেমনই একটা টিপস শেয়ার করব। তো আমি এখানে আলুটা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের লবণ আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদটাকে আমি কি করব, আলুর মধ্যে খুব ভালোভাবে এইভাবে করে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে করেই আমি রেখে দেব 5 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আর লবণ হলুদ মাখিয়ে রাখার কারণে আলু থেকে কিন্তু অনেকটাই জল বেরোতে শুরু করেছে। তাছাড়াও আলুগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আলুগুলো এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে জলটাকে নিংড়ে আমি এই প্লেটের মধ্যে দিয়ে দেব। এইভাবে করে আপনারা যদি আলু ভাজেন সেক্ষেত্রে দেখবেন আলুটা খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যাবে। এমনকি খুব বেশি পরিমাণে তেলেরও কিন্তু প্রয়োজন হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা বাচ্চাদের হুডি। এই ধরনের বাচ্চা অথবা বড়রা আমরা কিন্তু শীতের সময় অনেকেই ব্যবহার করে থাকি। তবে যেহেতু ঠান্ডা অনেকটাই কম হয়ে গেছে এই ধরনের হুডি জ্যাকেট যেগুলোর মধ্যে টুপি দেওয়া থাকে সেগুলো কিন্তু আর কেউই ব্যবহার করি না, প্রত্যেকেই ভাঁজ করে রেখে দিই। তবে অনেকেরই দেখবেন অনেকটাই জায়গার প্রয়োজন হয় সবার যখনই এই ধরনের জ্যাকেট হুডিগুলো রাখি। তাছাড়াও ভাঁজটাও কিন্তু অনেক সময় খুলে যায়। কিভাবে কাজটি করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। একটা হাতার সাইড থেকে প্রথমে মুড়িয়ে নিয়েছি, তারপর অন্য হাতাটাও মুড়িয়ে দিয়েছি। এবার নিচের যে সাইডটা রয়েছে আমি এইভাবে করে দুবার ফোল্ড করে নেব।
এবার যে টুপিটা রয়েছে সেটা আপনারা কিভাবে করবেন, এইভাবে উল্টো করবেন, তারপর এইভাবে করে ভেতরের সাইডে ঢুকিয়ে দেবেন। এইভাবে যদি ভাঁজটি করে নেন সেক্ষেত্রে কি হবে, একদম কম জায়গার মধ্যে থাকবে। যদি আপনারা ভাঁজ করে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন একটাও কিন্তু খুলবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে ভাঁজটি করে নিলাম। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে আমি সাবান, আপনারা যে কোনো মাখা সাবান নেবেন। একটা গ্রেটারের সাহায্যে আমি সাবানটাকে গ্রেট করে নেব। এখানে কিন্তু আমি 1 চামচের মতো সাবানটা গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব এখানে আমি কিছুটা পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে আমি শ্যাম্পু, আপনারা যে কোনো সুগন্ধযুক্ত শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের শ্যাম্পু আমি এর মধ্যে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ভিনিগার, 2 ঢাকনা মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দেব। তবে আপনারা চাইলে এখানে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ভিনিগার দেওয়ার সাথে সাথে একটা রিয়াকশন করতে শুরু করেছে। তারপর সব উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। জলটা দিয়ে আবারও এটাকে আমি মিশিয়ে নেব। এটা কিন্তু এখন একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। কিভাবে এটাকে ব্যবহার করবে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা নারকেল তেলের বোতল। আপনাদের কাছে যদি নারকেল তেলের বোতল না থাকে যে কোনো এই ধরনের তেলের বোতল ব্যবহার করতে পারেন, যাতে করে মুখের জায়গাটা একটা ছিদ্র থাকে। তবে কোনো তেলের বোতল না থাকলে সেক্ষেত্রে আপনারা জলের বোতলও ব্যবহার করতে পারেন। যে সলিউশনটা বানিয়েছিলাম সেটা কিন্তু এই বোতলের মধ্যে আমি ভরে দিয়েছি। এবার একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেব। কোথায় কিভাবে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। টয়লেটের ব্যবহার কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি। তবে দেখবেন টয়লেট পরিষ্কার করার পরেও দেখা যায় 2 থেকে 3 দিন পর টয়লেট থেকে বাজে দুর্গন্ধ ছড়ায়। আর রোজ রোজ কিন্তু আমাদের কারো পক্ষেই সম্ভব হয় না টয়লেটটা পরিষ্কার করার। আর যদি পরিষ্কার করা নাও হয় সেক্ষেত্রে দেখা যায় টয়লেটে বাজে দুর্গন্ধ বেরোয়, এমনকি নানা ব্যাকটেরিয়াও কিন্তু বাসা বাঁধে। যায় বাড়িতে হারপিকও শেষ হয়ে যায় কোনো কারণে, যদি আনা না হয়ে থাকে বা হয়তো ভুলে যায় আনতে, সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো যে সলিউশনটা বানিয়ে নিয়েছিলাম সেটাই নিয়েছি, হাত দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি। এবার যে তেলের ঢাকনাটা রয়েছে খুলে নিতে হবে। এবার যে টয়লেটের কোমরটা রয়েছে কোমরটের ঢাকনাটা আপনারা এইভাবে করে খুলে নেবেন। তারপর এই যে তেলের বোতলটা রয়েছে সেটা আপনারা কি করবেন, মুখটা খোলা অবস্থাতেই কিন্তু এইভাবে কোমরের মধ্যে দিয়ে দেবেন। এইভাবে দিলে কি হবে, যখনই আপনারা টয়লেট ব্যবহার করবেন ব্যবহার করার পরই ফ্লাক্স দেবেন, দেখবেন যে সলিউশনটা বানিয়েছি সেটা কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করবে। এখানে যেহেতু শ্যাম্পু, বেকিং সোডা, ভিনিগার আর গ্রেট করা সাবান দিয়েছি, যার কারণে কি হবে দেখবেন আমাদের টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হবে। যেহেতু এখানে বেকিং সোডা দিয়েছি যে কোনো জীবাণু ধ্বংস করতে সাহায্য করবে। শ্যাম্পু থেকে সুগন্ধ একটা গন্ধ বেরোবে। তাছাড়াও সাবান আর শ্যাম্পু মিলে কিন্তু টয়লেটটাকে পরিষ্কার রাখবে। আশা করছি টিপস